স্বাগত নিউজ 24 সংবাদ, আপনাদের সাথে আছে আমি আকাশ হাসান। দেশে এসে পৌঁছেছে ফাইজারের 1,620,000 ডোজ টিকা। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এসব টিকা বেলজিয়াম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এসেছে, কিন্তু এগুলো কোন দেশের তৈরি বা বেলজিয়ামেরই তৈরি কিনা সেটি নিশ্চিত করেননি। কবে থেকে দেয়া শুরু হবে সে সিদ্ধান্ত হয়নি বলে জানান তারা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। সোমবার রাত 11:30টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফাইজারের 1,620,000 ডোজ টিকা। ফাইজার বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের এই টিকা মূলত ঢাকা শহরের মানুষকে দেয়া হবে। টিকাগুলো বুঝে নেওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বেলজিয়াম থেকে 18 বক্সে করে ফাইজারের এই টিকা দেশে এসেছে। এখানে 18টা বাক্সের মধ্যে ভ্যাকসিনগুলো এসছে, এইটুকু আমরা বলতে পারি, এবং যথাযথ তাপমাত্রায় এটা এসছে, এটা আমরা দেখেছি। এবং এখন যে আমরা যে ক্যারিয়ারে নিয়ে যাচ্ছি, এই ক্যারিয়ারেও কিন্তু যথাযথভাবে তাপমাত্রা সংরক্ষণ করেই আমরা এখান থেকে নিয়ে যাব। যদিও তারা এখনও নিশ্চিত নন ফাইজারের টিকা কবে থেকে দেয়া শুরু হবে। যেটা হচ্ছে আলট্রা কুল রেফ্রিজারেটর, সেখানে আমরা এটা রাখতে পারবো। সেখানে রেখে তারপরে 2 to 8 ডিগ্রি পর্যন্ত থয়িং করার পরে আমরা 2 থেকে 8 ডিগ্রি পর্যন্ত আমরা 5 দিন পর্যন্ত রাখতে পারবো। এই সব 120 ঘন্টা বা 5 দিন, এই 5 দিনের মধ্যেই আমরা যেখানে আমাদের টিকাদান কেন্দ্র আছে সেখানে আমরা পৌঁছে দিয়ে সেই ভ্যাকসিনেশনটা আমরা করতে পারবো। টিকাগুলোকে বিশেষ ব্যবস্থায় মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে রাখা হয়েছে। গত 27 মে ফাইজার বায়োএনটেকের এই টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই টিকা -90 ডিগ্রি থেকে -60 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সফলতার জেরেই সময়মতো করোনার ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর মতে, সারা বিশ্বে যখন ভ্যাকসিনের জন্য হাহাকার, তখনও প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় ভ্যাকসিন পাওয়া সহ সফলভাবে করোনা মোকাবেলা করে চলেছে সরকার। এমনকি মহামারীতে বড় ধরনের ক্ষতি ছাড়াই অর্থনৈতিক গতি ও প্রবৃদ্ধি সচল থাকায় আন্তর্জাতিক মহলের প্রশংসা কুড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনা মহামারীতে যখন পর্যদস্ত পৃথিবী, যখন মরণঘাতী এই ভাইরাসের উৎপত্তি ও সংক্রমণ নিয়ে চলছে পারস্পরিক দোষারোপ, তখন দুর্যোগের শুরু থেকেই এই মহামারী মোকাবেলায় বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I also commend the United Nations Secretary General for his bold leadership and multilateral efforts during this crisis. ভার্চুয়াল বিশ্বমঞ্চে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর এই আহ্বান প্রশংসা কুড়ায় বিশ্ব নেতাদের। একথা বলতেই হবে, মাননীয় প্রধানমন্ত্রী যে ঈমান, যে ধৈর্য, যে প্রত্যয় দীপ্ত ভাবে এটার মোকাবেলা করেছেন, এটা বিরাট দুশ্চিন্তা থেকে বাঁচায়নি, বরঞ্চ আজকে বাংলাদেশ পৃথিবীতে একটা উদাহরণ হিসাবে দাঁড়িয়েছে। জাতিসংঘ অধিবেশন ছাড়াও সার্কভুক্ত দেশের সভায় এবং অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোকে বিশেষ অর্থনৈতিক কাঠামো গঠনের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। যখন গত বছর এই মহামারী আমাদের আক্রান্ত করা হয়, তখন যে সমস্ত নেতিবাচক কথাবার্তা বলা হয়েছিল, সেগুলো আল্লাহর অশেষ মেহেরবাড়িতে আমরা ভুল প্রমাণ করেছি। জাতির জনক বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বলা হয়েছিল রাস্তায় রাস্তায় লোক পড়ে থাকবে, সেগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম করোনার টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানান। তার নেতৃত্বেই চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে একাধারে সুসম্পর্ক রেখে টিকা পাওয়ার দৌড়ে এগিয়ে আছে বাংলাদেশ, বলছেন সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজকে প্রায় 100 বছরেরও অধিক একেবারে শীর্ষ স্থানে নিজেদের দাবি করেছেন, তাদের ঘটনাও তো আমরা চোখের সামনে দেখছি। তাদের দেশেও তো ভ্যাকসিনের যে কি অভাব অনটন, অক্সিজেন অনটন, সেদিক থেকে বাংলাদেশ আমাদের দক্ষিণ এশিয়াতে তো একটা শীর্ষ স্থানে আছেই, বরঞ্চ আমি মনে করি আমরা এটা খুব সুন্দর সুচারুভাবে
এটা মোকাবেলা করেছি। নিজেদের সংকট কাটিয়েও অনেক বন্ধুপ্রতিম দেশে জরুরি খাদ্য ও মেডিকেল সরঞ্জাম পাঠিয়ে প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালেও অর্থনৈতিক গতি প্রবৃদ্ধি সচল থাকায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছে খোদ জাতিসংঘ, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীর কলাবাগানে এক নারী চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেছে। পিঠে গলায় জখম থাকায় পুলিশ ধারণা করছে এই চিকিৎসককে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে থানায় নিয়েছে পুলিশ। মৌ খন্দকারের প্রতিবেদন। রাজধানীর কলাবাগানের একটি বাসায় সাবলেট থাকতেন কাজী সাবিরা রহমান। তিনি গ্রিন লাইফ হাসপাতালে কর্মরত ছিলেন। সোমবার দুপুরের দিকে কলাবাগানের বাসা থেকে ওই নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। রক্ত লাগে আছে। না না, ও সুইসাইড করতে পারে না। ওর ঘাড়ে দাগ, ঘাড়ে কোপ, পিছনে কোপ, এটা সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড বলা হয়। দারোয়ানটা বলতেছে বলে আগুন লাগছে, আমি এই জায়গায় দরজা লক করছি, পরে ফায়ার সার্ভিস আসে। যে বাসায় ওই চিকিৎসক থাকতেন সেখানে আরো 2টি রুম সাবলেট দেওয়া হয়েছে। কাজী সাবেরা ওই ফ্ল্যাটে নিজের কক্ষে একাই থাকতেন। 47 বছর বয়সী এই চিকিৎসকের পিঠ ও গলায় জখমের চিহ্ন আছে। বগিতে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে। এই বাসায় একজন সাবলেট থাকতো, একজন মহিলা এবং বাসার দারোয়ান এবং তার সাথে একজন বন্ধু ছিল। সেই বন্ধু সহ 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি। পুলিশ বলছে ওই ভবনের মালিক ও ফ্ল্যাটের সহ ভাড়াটিয়ারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় তারা। জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে থানায় নেওয়া হয়েছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ভয়াবহ মাদক এলএসডি সহ গ্রেপ্তার 5 শিক্ষার্থীকে সোমবার আদালতে তোলা হবে। 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মতিঝিল বিভাগের ডিসি বলেন, রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, সেই তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভয়াবহ এই মাদকের দেশে প্রবেশকে উদ্বেগজনক বলছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের ডিসি। মাসুদা লাবুনের প্রতিবেদন। বিভিন্নভাবে দেশে আসছে ভয়াবহ হ্যালোজেনিক মাদক এলএসডি বা লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড। বছরখানেক আগে এলএসডির একটি চালান সহ 2 জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সম্প্রতি বড় একটি চালান সহ 3 জনকে গ্রেফতার করে ডিবি। সবশেষ রবিবার আবারও এই মাদক সহ গ্রেফতার করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে। পুলিশের মতিঝিল বিভাগের ডিসি বলেন, তারা দেশে আনতো আন্তর্জাতিক কুরিয়ার ও লাগেজের মাধ্যমে। বলছে শুধু যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আসে, স্পেসিফিক নাম বলেন। ওকে আমরা গ্রেফতার করি তখন ওরা পুরোপুরি আসক্ত ছিল। তারা উচ্চবিত্ত পরিবারের, কেউ আবার দেশের বাইরে পড়াশোনা করতেন। করোনার কারণে এসেছেন দেশে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াবা ও এলএসডি সেবনের কারণে মৃত্যুর সূত্র ধরে এই চক্রটিকে ধরা হয়। তারা রিমান্ডে আসলে তাদের দেয়া তথ্য আমরা যাচাই বাছাই করব। সেই তথ্য মোতাবেক যাদের নাম আসবে আমরা যাচাই বাছাই করে যদি মনে করি যে তারা ইনভলভ আছে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দেশে এই ধরনের মাদক প্রবেশ ঠেকাতে বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। লিমিটেশন আছে যে সাইবার ইউনিটটা আমাদের নাই। আমরা একটু ইয়ারপোর্ট থাকা উচিত, বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দর, পোস্টাল ডিপার্টমেন্ট। আই হ্যাভ টক ডিবিজি হিসাবে সাথে আমার কথা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি জানান, এই মাদক সেবন করলে মানসিক বিকার ছাড়াও বেশ কিছু উপসর্গ দেখা যায়। এটা ইউফোরিয়া ডেভেলপ করে, চোখের মেনু কিছুটা বড় হয়ে যায়, আর হেডেক থাকতে পারে, আর বমি বমি ভাব হয়। তার মধ্যে একটা টেন্ডেন্সি আসে, ভমিটিং একটা টেন্ডেন্সি আসে, আর একটা ফ্ল্যাশ অফ ফেস যেটা বলা হয়, তার চেহারাটা একটু অন্যরকম হয়ে যায়। 1 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিডেন গ্রুপ ব্যবহার করে এলএসডি বিক্রি ও সেবন চলছে। তাদের রুখতে সমন্বিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সাথে সাইবার ক্রাইম দমন ইউনিটও কাজ করছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। একদিকে সরকারি বর্জ্য ব্যবস্থাপনায় গলদ, অন্যদিকে নাগরিক সচেতনতার অভাব, দুই মিলিয়ে নিয়ন্ত্রণহীন প্লাস্টিকের দূষণ। সস্তা সহজলভ্য পলিথিনের কাছে নীতি নির্ধারক থেকে শুরু করে প্রান্তিকের মানুষও নতি স্বীকার করেছেন। শেখ জালালের ছবিতে প্লাস্টিকের বর্জ্য নিয়ে 4 পর্বের বিশেষ রিপোর্ট। প্লাস্টিকে পরাস্ত প্রকৃতির 3য় পর্বে আজ বর্জ্য ব্যবস্থাপনায় গলদগুলো তুলে ধরছেন লাকমিনা জেসমিন সোমা।
ভেবেছেন কি প্রতিদিন এভাবেই আপনার অসচেতনতার ফলে প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ? দূষিত পরিবেশেই চলছে দৈনন্দিন জীবনের যত আয়োজন। ঘুম থেকে উঠে জানালা খুলে আকাশ দেখার বদলে ময়লার স্তূপ দেখেন এই এলাকার মানুষ। প্লাস্টিক জাতীয় বর্জ্য হয় কখনোই পচে গলে মাটিতে মেশে না তা। ময়লার ভিতরে প্রায় 80% পলিথিন। দেখা যায় বৃষ্টির কারণে দুর্গন্ধ আসে, বাসা বাড়িতে থাকা অনেক কষ্ট হয়। আর নাগরিক দায়িত্বহীনতা কিংবা উদাসীনতার বড় উদাহরণ হাতির ঝিলে থাকা আধুনিক ডাস্টবিনগুলো। এই ডাস্টবিনগুলোতে পচনশীল সাধারণ বর্জ্য এবং অপচনশীল পুনর্ব্যবহারযোগ্য বা প্লাস্টিক বর্জ্যের আলাদা চেম্বার থাকলেও তার কোনো ব্যবহার নেই। প্রতিটি ডাস্টবিনই খালি পড়ে আছে। উন্নত বিশ্ব কিংবা উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে সামগ্রিকভাবে আজও চালু হয়নি পচনশীল, অপচনশীল কিংবা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য আলাদাভাবে ফেলার কোনো ব্যবস্থা। কাঁচা বাজারে গেলে অনেকটা পলিথিন নিয়ে আয়, ব্যাগ চলে না, ব্যাগ ছাড়া ব্যাগ হলে তো দুনিয়ার ব্যাগ থাকতো, কারণ পলিথিন সংখ্যা বেশি। নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নগরবাসীর সচেতনতা বাড়াতে যেসব উদ্যোগ ও বিনিয়োগ দরকার তার কিছুই নেই সরকারের বর্জ্য ব্যবস্থাপনায়। কেউ যদি এটা ফেলে তার জন্য যে একটা সামাজিক যে একটা শাস্তি সেটার জন্যই নাই, আর আইনগত শাস্তির ব্যবস্থা তো নাই বললেই চলে। জনসম্পৃক্ততা এবং জনসচেতনতা বৃদ্ধির বিরুদ্ধে আমাদের যে অনীহা, অবহেলা, এটাকে বদলাতে হবে। প্লাস্টিকের দূষণ চক্র ভেঙে দিতে উন্নত বিশ্বের মতো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কি বাংলাদেশেও সম্ভব? কাজের অভিজ্ঞতা থেকে অন্য এক বাস্তবতা তুলে ধরেন দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক। রাখতে পারছি না, কিন্তু আগেও লোহার বিন ছিল নাই, প্লাস্টিকের বিনও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছিল নাই। আমরা ধানমন্ডি লেকের মধ্যে কিছু কিছু বিন দেওয়ার চেষ্টা করছিলাম, থাকছে না। গেল বছর নভেম্বরে সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, দেশের পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের 87%ই পরিবেশ বান্ধব সঠিক ব্যবস্থাপনায় নির্মূল করা হচ্ছে না। 2002 সালে আইনের মাধ্যমে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এমন বাস্তবতায় এবছর জানুয়ারিতে ফের সেই আইনি নিষেধাজ্ঞা কার্যকর করতে 1 বছরের সময় বেঁধে দেয় উচ্চ আদালত। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের পর 5 দিন পার হলেও জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া খুলনার উপকূলে কয়রা, পাইকগাছার কয়েকটি পয়েন্টে এখনো বেড়িবাঁধ মেরামত করা যায়নি। এ কারণে ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিদিনই দুপুরে জোয়ারের পানি প্রবেশ করে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁশ, মাটি, সিমেন্টের বস্তা দিয়ে বাঁধ আটকানোর চেষ্টা করলেও পরবর্তী জোয়ারে আবারও তা ভেসে যাচ্ছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপকূলবাসী। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র খুলনার প্রত্যন্ত কয়রার মহারাজপুরের সিমলা রাউট খেজুরডাঙ্গা দশহালিয়া গ্রামের। বাঁশ ও কোদাল হাতে নিয়ে জড়ো কয়েক হাজার মানুষ। মূল সড়ক থেকে প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে দশহালিয়া বেড়িবাঁধ মেরামতের জন্য স্বেচ্ছাশ্রমেই অংশ নিচ্ছেন গ্রামবাসী। তারা জানান, নদীতে ভাটার সময় সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পরিশ্রম করে বাঁধের একাংশ মেরামত করা সম্ভব হলেও জোয়ারের তোড়ে আবারও ভেসে যায়। একইভাবে কয়রার পবনা উত্তর বেতকাশি গাতিরঘেরি পয়েন্টেও ভাঙ্গা বেড়িবাঁধও সংস্কার করা সম্ভব হয়নি। গেল 4 দিনেও এসব বেড়িবাঁধ মেরামতে সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়ায় কাঁধে কাঁধ মিলিয়ে টিকে থাকার লড়াইয়ে নেমেছেন তারা। এই অঞ্চলের মানুষ একেবারে সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গিয়েছে। এই ভেড়িবাঁধটা যাতে শক্ত মজবুত হয়, এইটা আমাদের একান্ত সরকারের কাছে দাবি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গেল বুধবারও দশহালিয়ার 2টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর থেকে প্রতিদিনই জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। এ অবস্থায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের। কারোর জন্য অপেক্ষা না করে নিজেদের স্বার্থে নিজেদের দায় নিয়ে আজকে এই অঞ্চলের সাধারণ মানুষরাই বাঁধ বাঁধার জন্য চলে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পানি উন্নয়ন বোর্ড সময়মতো টেকসই বাঁধ নির্মাণ না করায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই উপকূলের মানুষ একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যথাসময় না হওয়ার কারণে পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র যে জায়গাটা ঝুঁকিপূর্ণ সেইখানে কাজটা দেয়। উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠলেও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা। টেকসই বেড়িবাঁধ আমরা যতদূর শুনেছি যে এটা এখানে উত্থাপন করা হয়েছিল, ওইভাবে আছে, এখনো কোনো সিদ্ধান্ত সরকার নেয় নাই। খুলনার উপকূলীয় এলাকার জীবন জীবিকা টিকিয়ে রাখতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে সরকার উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দেশে প্রথমবার মতো 2 থেকে 3 ইঞ্চি ফুটো করে MICS পদ্ধতিতে হাতের ডাবল বাল্ব প্রতিস্থাপন করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার আশরাফুল হক সিয়াম। গেল 25শে মে তার নেতৃত্বে একদল তরুণ চিকিৎসক সফলতার সাথে 2টো বাল্ব প্রতিস্থাপন করেন। হৃদরোগে আক্রান্ত ময়মনসিংহের নারী হাসিনা অপারেশন শেষে এখন সম্পূর্ণ সুস্থ। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। MICS পদ্ধতিতে হার্টের ভাল্ব প্রতিস্থাপন করা হয়। মূলত হার্টে মাত্র 2 থেকে 3 ইঞ্চি ফুটো করে নতুন ভাল্ব প্রতিস্থাপনের মাধ্যমে। আর 2টি নষ্ট ভাল্বই সফলভাবে এই পদ্ধতিতে প্রথমবারের মতো স্থাপন করেছেন বাংলাদেশের চিকিৎসকরা। 30 বছর বয়সী হাসিনা দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যা ছাড়াও ভুগছিলেন বিভিন্ন জটিলতায়। তার হার্টের 2টো ভাল্বই নষ্ট ছিল। MICS পদ্ধতিতে সেই ডাবল ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছে। এখন সম্পূর্ণ সুস্থ আছেন হাসিনা, জানান আগের কোনো সমস্যা নাই। শরীর দুর্বলের লেগে ডেট পাচাইছে, আর এই যে ব্লাড যেহেতু বেশি আমার অপারেশন করার পরে থেকে ব্লাড অন্য গেছে না, ভালোই আছি। গত 25 মে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আশরাফুল হক সিয়ামের অধীনে সরকারি খরচে এই সফল অস্ত্রোপচার হয়। সেখানে 4 থেকে 5 ঘন্টায় 8 থেকে 10 জন চিকিৎসকের দল অপারেশন করেন। এর আগেও দেশে এই পদ্ধতিতে ভাল্ব প্রতিস্থাপিত হলেও ডাবল ভাল্ব প্রতিস্থাপন করা হলো এবারই প্রথম। 4-5 জন তো আছেনই, আরো ভর্তি হওয়ার জন্য আসছেন। আমরা এদেরকে প্রিপারেশন নিয়ে আমাদের ইচ্ছা আছে সবাইকে আমরা এভাবে 2 থেকে 3 ইঞ্চি ফুটো করে ভাল্ব প্রতিস্থাপন করে দেব। অপারেশনের নেতৃত্ব দেয়া ডাক্তার জানান এটি একটি জটিল অস্ত্রোপচার। আগামীতে এই পদ্ধতিতে আরও রোগীর ভাল্ব প্রতিস্থাপনে আশাবাদী তিনি। জানান বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ নেয়ার পর এই পদ্ধতিতে ভাল্ব প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন এবং সফল হন। লাস্ট 2-3 বছর থেকে আমরা ফ্রি দেওয়ার চেষ্টা করছি, অক্সিজেনেটর ফ্রি। ডাবল ভাল্ব আসলে একটা জটিল বিষয়, জটিল ব্যাপার। অনেক রোগীদেরই ক্যাজুয়ালিটি হয়, মর্টালিটি বেশি হয়, কিন্তু আল্লাহর রহমতে আমি যখন থেকে করি আমার হাতে আল্লাহর রহমতে আমাদের ডাবল ভাল্বে ক্যাজুয়ালিটি নাই বললেই হয়। এই ধরনের কসমেটিক সার্জারির সুবিধা হলো রোগীর রক্তক্ষরণ এবং ব্যথা কম হয়, দ্রুত সুস্থ হয়ে ওঠেন রোগী। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছি, বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। করোনায় বিপর্যস্ত প্রতিবেশী দেশ ভারত। ভারতীয় ধরন শনাক্তে দেশটির সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ রেখেছে সরকার। তারপরও গেল কিছুদিন ধরে সীমান্তবর্তী 7 জেলায় সংক্রমণ হার ঊর্ধ্বমুখী। ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় আতঙ্কে স্থানীয়রাও। এই অবস্থায় করোনার সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে বিশেষ লকডাউন। এদিকে গত 1 সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ, যা সক্ষমতা ছাড়িয়েছে। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী লকডাউনের পরও কমেনি করোনা সংক্রমণ। 24 ঘন্টায় 63 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 45 জন। এ অবস্থায় সোমবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বিশেষ লকডাউনের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হয়। পরবর্তী 1 সপ্তাহের জন্য আমরা লকডাউনকে বৃদ্ধি করলাম। ঈদের পর থেকে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে নওগাঁয়। গেল বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত 4 দিনে করোনা শনাক্তের হার 39.82%। এ অবস্থায় সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলা, ডিস্টেন্সিং এবং একটা যুক্তিসঙ্গত সময়কাল পর্যন্ত মানুষের চলাচলটাকে সীমিত করে রাখা। এদিকে রংপুরেও বাড়ছে করোনা সংক্রমণ। এরপর থেমে নেই সীমান্ত জেলার মানুষের আসা যাওয়া। একই চিত্র কুষ্টিয়ায়ও। 24 ঘন্টায় এই জেলায় 184 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 33 জন। সিভিল সার্জন বলছেন বিশেষ লকডাউন দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত হবে মঙ্গলবার। গেল 1 সপ্তাহ ধরে যশোর জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বেনাপোল চেকপোস্ট দিয়ে আসা ভারত ফেরত যাত্রীদের যশোরের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভারত ফেরত এসব যাত্রী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। সীমান্ত জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ঈদের পর থেকে করোনা সংক্রমণ বেড়েছে আগের তুলনায় শতভাগেরও বেশি। চিকিৎসা নিতে যারা আসছেন তাদের অধিকাংশের প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন বা
আইসিইউ, ফলে চাপ বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর পিকুলিয়ারিটি হলে সবাই অক্সিজেন স্যাচুরেশন কম নিয়ে নিঃশ্বাসে কষ্ট নিয়ে আসতেছে, মানে সবার অক্সিজেন লাগতেছে। চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি নওগাঁ ও নাটোর থেকে অনেক রোগীকে পাঠানো হচ্ছে রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। হাইফ্লো অক্সিজেন ও আইসিইউ না থাকায় জেলা হাসপাতালগুলো রোগী ফেরত দেওয়া হচ্ছে। হাইফ্লো অক্সিজেন বা আইসিইউ কেয়ারের ম্যানেজমেন্ট দরকার, তখন আমরা স্পেশালি তাদেরকে করোনা ডেডিকেটেড অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখান থেকে পার্শ্ববর্তী মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ অথবা বগুড়া মেডিকেল কলেজে আমরা তাদেরকে শিফট করে। যেভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, তাতে দ্রুত করোনা বিশেষায়িত ওয়ার্ড বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট। শিক্ষায় প্রযুক্তির ব্যবহারে এখন অনেক পিছিয়ে বাংলাদেশ। করোনাকালে যা ভোগাচ্ছে শিক্ষার্থীদের, এজন্য এ খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। সেই সাথে করোনায় বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া কমাতেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখার তাগিদ বিশেষজ্ঞদের। সজল দাসের রিপোর্ট। শিক্ষায় ক্রমান্বয়ে উন্নতির পথেই ছিল বাংলাদেশ। শিক্ষার হার, শিক্ষার্থী উপস্থিতি, সেশন জট নিরসন, নারী শিক্ষা সহ প্রায় সবগুলো নির্দেশকই ইতিবাচক। কিন্তু এই ধারাবাহিকতায় বাদ সেধেছে অতিমারী করোনা, যা দেশের শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর দিকও তুলে এনেছে সবার সামনে। এই প্রেক্ষাপটেই আসছে 2021-22 অর্থবছরের বাজেট, যেখানে শিক্ষা ও প্রযুক্তি খাতের বরাদ্দে পুনরুদ্ধার পরিকল্পনার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রাখার কথা বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা। দেরিতে হলেও বিলম্বে হলেও বুঝতে পেরেছে সরকার যে করোনা সহসাই আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। এবার জিডিপির ন্যূনতম পক্ষে 6% বাজেট করতে হবে এবং ডিজিটাল এডুকেশনকে সামনে আনার জন্য বাজেট করতে হবে। যে সমস্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা ঝরে যাচ্ছে, ঝরে পড়ছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা, এটা আগামী বাজেটে থাকবে বলে আশা করছি। করোনাকালে বন্ধ হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি হারিয়ে পেশা বদলেছেন অনেক শিক্ষক, বেড়েছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আসছে বাজেটে বিশেষ বরাদ্দের কথাও বলছেন তারা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো নানা কারণে বন্ধ হয়ে যাচ্ছে, সহজ শর্তে ঋণ দিয়ে বা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে তারা যদি চালু করতে পারেন, সরকার সেখানে অবশ্যই সহায়তা করতে পারে। শিক্ষায় প্রযুক্তির ব্যবহারেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমরা কতজন শিক্ষককে প্রশিক্ষণ দিচ্ছি টেকনোলজিতে, তাহলে যদি এই শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদেরকে কিভাবে প্রশিক্ষণ দেবে? আমরা যদি আজকে যদি আইসিটি কোর্স চালু করেছি ক্লাস 6 থেকে, কিন্তু এই আইসিটি কোর্সের জন্য যা পড়াশোনা করতেছে সেটা হ্যান্ডস অন প্র্যাকটিক্যালে কাজ করার জন্য আমাদের ল্যাবগুলিকে দেখানো পর্যাপ্ত না। কাজে এই ক্ষেত্রে অবশ্যই শিক্ষা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা উচিত। 2021-22 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির 10.29% শিক্ষায় আর 1.59% বরাদ্দ দেওয়া হয়েছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে। করোনাকালীন ক্ষতি মোকাবেলায় যা পর্যাপ্ত নয় বলেও মত এই খাত সংশ্লিষ্টদের। শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে আরও, যে কারণে আসন্ন বাজেটে শিক্ষা এবং প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। 260 প্রজাতির মধ্যে 64টি প্রজাতির বিলুপ্তপ্রায় মাছের মধ্যে ট্যাংরা, গুলশা, পাবদা ও বৈরালি সহ 24টি দেশীয় প্রজাতির মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পুনঃউৎপাদন সাফল্যের পর এবার ঢেলা মাছের পুনঃউৎপাদনেও সফল হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI। চলমান করোনার মধ্যে ইনস্টিটিউটের স্বাদু পানি কেন্দ্রের গবেষকরা দেশে প্রথমবারের মতো এই সাফল্য অর্জন করেন। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একসময় দেশের নদ নদী ও হাওর বিলে প্রচুর পরিমাণে ঢেলা মাছ পাওয়া যেত। বৈশ্বিক জলবায়ু সহ নানা সমস্যায় ঢেলা মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র বিনষ্ট হয়ে যাওয়ায় এ মাছটি বিলুপ্তির তালিকায় চলে আসে। ফলে ঢেলা মাছ এখন প্রায় দুষ্প্রাপ্য। তবে BFRI এর গবেষকদের দাবি, 2 বছরের গবেষণায় কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রথমবারের মতো তারা ঢেলা মাছের পোনা উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। আমাদের যে মেল মাছটা এইটা হচ্ছে খুব কম পাওয়া যায়, যার ফলে আমাদের কৃত্রিম প্রজননে একটু
মানে সমস্যা দেখা যায়, কিন্তু এই সমস্যার পরেও আমরা এর মানে ব্রিডিংয়ে সফলতা অর্জন করে আমরা অত্যন্ত খুশি। মে থেকে জুন মাস পর্যন্ত এর সর্বোচ্চ প্রজনন মৌসুম। এই উদ্দেশ্য এটা জানার পরে আমরা এপ্রিল মাসের শেষের দিকে ঢেলা মাছকে আমরা হরমোন ইনজেকশন প্রয়োগ করে কৃত্রিম প্রজননের মাধ্যমে এর পোনা উৎপাদনে সফলতা পাই। গবেষকরা জানান ঢেলা মাছে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা করোনা প্রতিরোধেও সহায়ক। করোনার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতায় জিঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ঢেলা মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। গত 12 বছরে কৃত্রিম প্রজননের মাধ্যমে বিলুপ্ত প্রায় মাছের উৎপাদন বেড়েছে 4 গুণ। দেশীয় ছোট মাছকে খাবার টেবিলে ফিরিয়ে আনার লক্ষ্যে গবেষণা অব্যাহত রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সর্বশেষ আমরা ঢেলা মাছের প্রজনন কৌশল উদ্ভাবন করেছি। আমাদের ইচ্ছা হচ্ছে সকল দেশীয় মাছকে যেগুলি বিলুপ্তির তালিকা আছে সেগুলিকে আমাদের খাবার টেবিলে ফিরিয়ে আনা। দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পুকুরে লাইফ জিন ব্যাংক প্রতিষ্ঠা করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সবচেয়ে বড় লিচুর বাজার দিনাজপুরের বড় মাঠ। বেচাকেনিতে জমে উঠেছে বাজার। তবে গেল কয়েক বছর তুলনায় এবার ফলন বিপর্যয়ের কারণে এই বাজারে লিচুর আমদানি কম। এ কারণে লিচুর দরও বেশ চড়া। তবে করোনা মহামারীর এই সময়ে লিচুর বাজারে স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। এমনকি সামাজিক দূরত্ব উপেক্ষা করেই চলেছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। এই অবস্থায় সীমান্তবর্তী এ জেলায় করোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। ফখরুল হাসান পলাশের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জমে উঠেছে দেশের সর্ববৃহৎ দিনাজপুরের গোরে শহীদ বড় মাঠের লিচু বাজার। ভোর থেকে দিনাজপুরের 13টি উপজেলা ও আশপাশের কয়েকটি জেলার বাগানীরা লিচু নিয়ে আসে এই বাজারে। আর এই লিচু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। ব্যবসায়ীরা জানান চলতি বছর লিচুর উৎপাদন কম হওয়ায় বাজার দর বেশি। বর্তমানে এখানে প্রতি হাজার মাদ্রাজি ও বোম্বাই লিচু বিক্রি হচ্ছে 2500 টাকা থেকে 3500 টাকা, আর চায়না 3 জাতের লিচু হাজারে সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত। ভরা মৌসুমে এমন চড়া দামে আগে কখনো লিচু বিক্রি হয়নি। এ কারণে বিপাকে পড়েছেন তারা। লিচুর ফলন কম হয়েছে, এমনকি দাম একটু বেশি। 100 লিচুর দাম বেদনা হাই কোয়ালিটি 700 টাকা, 600 টাকা, 500 টাকা, নিম্ন কোয়ালিটি 400। করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হলেও তা উপেক্ষা করেই কেনাবেচা করছে ক্রেতা বিক্রেতারা। এই অবস্থায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। বিভিন্ন এলাকার লোকজন আসছে, যদি স্বাস্থ্যবিধি না মেনে করা হয় তাহলে আমাদের এই করোনা সংক্রমণ আরো বেড়ে যাবে বলে আমি মনে করি। মাস্ক পরে না, অনেকে হয়তো পরে না, ওনাদের মনে করেন যে ওনাদের কথা আর কি বলবো, ওরা মনে হয় মৃত্যুর ভয় নাই। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যবিধি অমান্য যদি কেউ করে আমরা তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করি, তাদেরকে অনুরোধ করি, এবং এটি যদি রিপিটেডলি কেউ করতে থাকে এবং সাধারণ মানুষের জন্য অবশ্যই তখন সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা নেব। প্রতি বছর এখানে প্রায় 500 কোটি টাকার লিচু কেনা বেচা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাইবান্ধা জেলায় এবছর ভুট্টার আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও বাজার দর না থাকায় লোকসান গুনতে হচ্ছে তাতে। করোনার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা না আসাকেই দুষছেন তারা। তবে চরাঞ্চলের কৃষকদের প্রধান ফসল বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও গাইবান্ধা জেলার চরাঞ্চলে ভুট্টার আবাদ করেছেন কৃষকেরা। ভুট্টা চাষে লাভ হলেও করোনার কারণে এবার পাল্টে গেছে সেই চিত্র। কৃষকরা জানান প্রতি 20 বিঘা জমিতে ভুট্টা চাষে খরচ হয় 70 থেকে 80 টাকা, লাভ হয় দ্বিগুণ। প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ভুট্টা কিনে নিয়ে যান। তবে এবার করোনার কারণে ক্রেতারা না আসায় স্থানীয় হাট বাজারে বিক্রি করতে হচ্ছে ভুট্টা। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। ভুট্টা করছিলাম আর কি 20 বিঘার মতো, মনে করেন যে এই 70-80 হাজার টাকা আমার খরচ হয়েছিল। এই লকডাউনের জন্য গাড়ি ঘোড়া চালানোর জন্য এখানে ক্রেতা আসতেছে না, যার কারণে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকেই আবার বেশি দামে বিক্রির আশায় উৎপাদিত ভুট্টা তিস্তা, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর বালুচরে স্তূপ করে রেখে দিয়েছেন। ঝড় বৃষ্টি এসে নষ্ট হয়ে যাবে, ভুট্টা কাঁচা আছে
তারপরে দেখি যে বাজার ভালো হয় তারপরে বেশি দেবো। ব্যাপারী আসতেছে না শহর এলাকায়, এখন দুইটা বান্দি করে থুতেছি সামনে বা দুটো পোষের জন্য। সংশ্লিষ্টরা বলছেন চরাঞ্চলের কৃষকদের ভুট্টা বাজারজাত করার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সাময়িক কিছুটা বিক্রির অসুবিধা হলেও এটা এই লকডাউন শিথিলের ফলে কৃষকেরা এটা বিক্রি করতে পারবে এবং আমরাও তাদেরকে সহায়তা করছি। কৃষি বিভাগের হিসেবে এবার গাইবান্ধা জেলার 7 উপজেলায় 16,000 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাখিদের কিচিরমিচির শব্দ, এক ডাল থেকে অন্য ডালে পাখি উঠছে। মাটির কলসে অবাধ বিচরণ, এজন্য পাখির অভয়ারণ্য। বগুড়ার সোনাতলার গরফতেপুর গ্রামে বারামখানার প্রতিনিধিদের দৃশ্য এটি। প্রতিদিনের দৃশ্য এটি। প্রতিদিনই নতুন নতুন পাখি আসছে এখানে, আর ঘর বাঁধছে মাটির কলসে। আর এই চিত্র দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকেই। আব্দুল সালাম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার সোনাতলায় 1 বিঘা জায়গা জুড়ে শতাধিক নানা প্রজাতির ফল ও ফুলের গাছ। এসব গাছে পাখির বাসা তৈরির জন্য কলস বেঁধে দিয়েছে জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন পরিবেশ উন্নয়ন পরিবার। এই কলসের মধ্যেই যেন পাখিদের সংসার। পাখি আসছে যাচ্ছে, মাটির কলসে পাখিদের অবাধ বিচরণ, পাখিদের কিচিরমিচির শব্দ তৈরি করছে মোহময় পরিবেশ। বছরখানেক আগে পথচারীদের বিশ্রামের জন্য এখানে স্থাপন করা হয়েছে চৌচালা বারামখানা। এখানে পাখিদের অভয়ারণ্য গড়ে উঠেছে এবং এটা আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে আমরা কর্মীরা রয়েছি এবং সাধারণ মানুষ আমরা রয়েছি, তারা এখানে আমরা আসি। এখানে আমি মনোমুগ্ধকর পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। এই নৈসর্গিক দৃশ্য দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন এখানে। এই জায়গা ঘিরেই সামাজিক সাংস্কৃতিক চর্চার পথ প্রশস্ত হয়েছে বলছে পরিবেশ উন্নয়ন পরিবার। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় 2014 সাল থেকে আমরা বিভিন্ন জায়গায় পাখির বাসস্থান হিসেবে কলস স্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় বারামখানায় আমরা কলস লাগাইছি, এখানে পাখি যাওয়া আসা করতেছে। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন বলে জানালেন বারামখানার গবেষক ও উদ্যোক্তা। পাখিদের জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। পাখিরা তাদের স্বভাবজাত যে পৃথিবীটাকে জানে সেটা আমরা বদলে ফেলেছি। সেইখান থেকে উদ্ধারের জন্য আমার কাছে মনে হয়েছে যে একটা প্রতীকী, একটা স্মারক হিসেবে বারামখানাটা আমরা উদযাপন করতে চাই, যে এইখানে যেন পাখিরা মনে করে যে এখানে বোধহয় একটা ব্যাপার অন্যরকম। নানা প্রজাতির ফুলের সুবাস, অবারিত ফসলের মাঠ, বৃক্ষরাজি সব মিলিয়ে পথচারী সহ সবার কাছে নৈসর্গিক স্থান হয়ে উঠেছে বগুড়ার সোনাতলার বারামখানা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নতুন কর আরোপ না করে কর ফাঁকি ও অর্থ পাচার বন্ধ করার পদক্ষেপ নিয়ে সম্প্রসারণমূলক বাজেট দেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলেছে, নীতি পরিকল্পনায় মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির চিন্তা থেকে বেরিয়ে বৈষম্য কমানোর দিকে মনোযোগ দিতে হবে। সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আগামী 2021-22 অর্থ বছরের বাজেট উপলক্ষে দেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা করতে গিয়ে এমন সুপারিশ করেছে সিপিডি। এবার আন্তর্জাতিক। নতুন নাম পেল করোনার ভারতীয় ধরন। এটিকে ডেল্টা ভ্যারিয়েন্ট হিসেবে আখ্যায়িত করা হবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনায় এই ধরনের নতুন নাম দেওয়া হয়। এছাড়া ভারত সরকার করোনার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় বিশ্বের 91টি দেশের ওপর এর মারাত্মক প্রভাব পড়েছে বলে সংস্থাটি জানিয়েছে। তবে ভুল তথ্য ছড়ানো এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে ভুল বার্তা দেওয়ার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথনকে আইন নোটিশ পাঠিয়েছে ইন্ডিয়ান বার অ্যাসোসিয়েশন। এদিকে করোনায় বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে 3,55,000, প্রাণহানি হয়েছে 7,765 জনের। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 2,782 জনের, কমেছে আক্রান্তের সংখ্যা। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 17,14,00,000 মানুষ, আর মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 35,64,000। চীনের সন্তান জন্মের হার কমে যাওয়ায় নতুন পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, এখন থেকে চীনের
দম্পতিরা 3টি পর্যন্ত সন্তান নিতে পারবেন। চীনের সন্তান জন্মের হার উদ্বেগজনকভাবে কমেছে। 1960-এর দশকের পর সন্তান জন্মের হার দেশটিতে সবচেয়ে কম। এরপর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে কঠোর পরিবার পরিকল্পনা নীতির মধ্য দিয়ে গেছে চীন। গত 40 বছর ধরে নীতি ছিল 1 যুগল 1 সন্তান। এই নীতি থেকে 2016 সালে বেরিয়ে আসে চীন। এবার নিউজ 24 স্পোর্টস। সাকিব, মুশফিক, তামিম আর আশরাফুলদের ব্যাটিং নৈপুণ্যে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রথম দিন জয় পেয়েছে শেখ জামাল, আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংক। তবে বৃষ্টির কারণে ভেস্তে গেছে ওল্ড ডিওএইচএস, রূপগঞ্জ আর ব্রাদার্স প্রাইম দোলেশ্বর ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে নেই দীর্ঘদিন, কিন্তু অভিজ্ঞতা বলে তো একটা কথা আছে। সেটার মূল্য ঢাকা প্রিমিয়ার ডিভিশনের প্রথম দিনই মনে করিয়ে দিলেন মোহাম্মদ আশরাফুল ও ইলিয়াস সানি। সাবেক দুই টাইগার তারকার হাত ধরে ডিপিএল এর প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিন প্রথমে ব্যাট করতে নেমে খেলাঘরের বিপক্ষে 6 উইকেটে 166 রান জড়ো করে শেখ জামাল। সৈকত আলী আর আশরাফুল দুজনেই খেলেন 38 রানের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে খেলাঘর থামে 144 রানে। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইলিয়াস সানি। দিনের আরেক ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 7 উইকেটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আকাশী নীলদের লক্ষ্য ছিল 10 ওভারে 70 রান। মুশফিকের অপরাজিত 38 রানে 4 বল হাতে রেখেই সে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। এদিকে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে শাইনপুকুরকে 3 উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শাইনপুকুরের দেয়া 126 রানের লক্ষ্য 1 বল হাতে রেখেই এদিন ছুঁয়ে ফেলে মোহামেডান। বল হাতে 2 উইকেট নেয়ার পাশাপাশি 29 রান করেন সাকিব, হন ম্যান অফ দ্য ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত আরেক ম্যাচে মাহমুদুল্লাহ, সৌম্য, মমিনুলদের ব্যর্থতায় প্রাইম ব্যাংকের কাছে 7 উইকেটে হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 12 ওভারে গাজী গ্রুপের দেয়া 92 রানের লক্ষ্য 16 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে প্রাইম ব্যাংক। 22 বলে 46 রানের টর্নেডো ইনিংসে ম্যাচ সেরা হন তামিম ইকবাল। বৃষ্টির কারণে এদিন পরিত্যক্ত হয়েছে ওল্ড ডিওএইচএস ও লিজেন্ডস অফ রূপগঞ্জের মধ্যকার ম্যাচ। এদিকে ব্রাদার্স ও প্রাইম দোলেশ্বরের ম্যাচেও হয়েছে একই পরিণতি। বৃষ্টির হাত ধরে শুরু হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেখানে প্রথম দিনই পণ্ড 2টি ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে সামনের দিনগুলোতে এই বৃষ্টিকে সঙ্গী করে নিতে হবে টি-20-র উত্তাপ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। এদিকে সকাল 9টায় সাভারের বিকেএসপি মাঠে ওল্ড ডিওএইচএস এর বিরুদ্ধে লড়বে আবাহনী। আর দুপুর 1টায় বিকেএসপির 3 নম্বর মাঠে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ মোহামেডান। বিস্তারিত রিপোর্টে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আসরের প্রথম ম্যাচ জিতে 2 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ধানমন্ডির জায়ান্টরা। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে নুরুল হাসান সোহানের দল। তবে মাহমুদুল্লাহ, সৌম্য, মমিনুল, ইয়াসির, শেখ মেহাদিদের নিয়ে গড়া গাজী গ্রুপের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে শেখ জামাল ধানমন্ডিকে। এদিকে আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে আবাহনী লিমিটেডও। বৃষ্টি আইনে জয় পেলেও রান রেটে কিছুটা কম থাকায় 2 পয়েন্ট নিয়ে টেবিলের 2 অবস্থান তাদের। আবাহনীর পরবর্তী ম্যাচ ওল্ড ডিওএইচএস এর বিপক্ষে। দলটিতে তেমন কোনো বড় মুখ না থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে দেখছে না আবাহনী। নিজেদের সেরাটা দিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিতে মরিয়া মুশফিকুর রহিমের দল। অন্যদিকে প্রথম রাউন্ডের আরেক বিজয়ী দল মোহামেডান তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের। আবাহনীর চেয়ে কিছুটা কম রান রেট নিয়ে টেবিলের 3-এ রয়েছে মোহামেডান। সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি মোহামেডানের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণে। সঙ্গে তাসকিন আফিফদের মতো বড় নাম। শক্তির বিচারে তাই ঢের পিছিয়ে তারকাবিহীন দল পার্টেক্স স্পোর্টিং ক্লাব। ফলে এই ম্যাচে ফেভারিট হিসেবেই থাকছে মোহামেডান। তৌফিদুল ইসলাম, নিউজ 24। দর্শক, এই ছিল আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।